তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো। শান্তিনিকেতনের গোটা আশ্রমকে নিজের সৃষ্টিতে ভরিয়ে দিয়েছিলেন যে শিল্পী, রক্তকরবীর সেই বিশুপাগল রামকিঙ্কর বাসা বেঁধেছিলেন রতনপল্লীর এক মাটির বাড়িতে। বাড়িটি বড় প্রিয় ছিল তাঁর। ভাঙা বাড়ির খোড়ো চালের ফাঁক দিয়ে এসে পড়ত চাঁদের আলো, আর বৃষ্টির জল আটকাতে শিল্পী উল্টো করে ঝুলিয়ে দিতেন ছবির ক্যানভাস। তিনি চেয়েছিলেন বাড়িটিকে বাঁচিয়ে রাখতে। দিলে না যে আমার কাজের মাঝে মাঝে। শেষ পর্যন্ত পারেননি অবশ্য। নিজের জীবদ্দশাতেই ভগ্নপ্রায় বাড়িটি ছেড়ে অ্যান্ড্রুসপল্লির কোয়ার্টার্সে চলে যেতে হয় শিল্পীকে। রতনপল্লীর এখানেই ছিল রামকিঙ্করের প্রিয় সেই বাড়ি। আর অ্যান্ড্রুসপল্লির 20 নম্বর কোয়ার্টার, যেখানে শিল্পী তাঁর জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন? না, এখানে 20 নম্বরের কোনো অস্তিত্বই নেই। আগাছা আর ঝোপ জঙ্গলে হারিয়ে গেছে রামকিঙ্করের শেষ ঠিকানা। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। রামকিঙ্কর বেজ আমাদের ভারতীয় শিল্পের অন্যতম এক স্বর্ণস্তম্ভ। সত্যি তো, ভাস্কর্য এবং চিত্রকলা, ছবি আঁকা এবং মূর্তি করা আমি বলবো সাধারণ ক্ষেত্রে, এরকম সব্যসাচীর মতন শিল্পী কজন আছেন? সত্যি কি আশ্চর্য রকমের মাটি ছুঁয়ে থাকা মানুষ আমাদের দেশের ইতিহাসে সত্যি আর বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। রামকিঙ্কর ঠিক কী চেয়েছিলেন, কি ভেবেছিলেন, শিল্পকলা সম্পর্কে ওনার ধারণা কি? একেবারে যদি আমরা দেখি, ভাবি ওনার কাজের দিকে, ওনার জীবনের দিকে, দেখব যে রামকিঙ্কর একটা আশ্চর্য ব্যক্তিত্ব। শুধু তার ক্রিয়েটিভিটির দিকে মন দিয়েছেন। উনি বলেছেন, আমি গড়ে যাচ্ছি, ফলের আশা আমি করি না হে। অর্থাৎ এইটাই কি আসল কাজ? এটাই তো সত্যিকারের শিল্পের আসল কাজ। আজকের দিনে শিল্পীরা যখন ছবি আঁকেন তখন সাহিত্যর দিকে নজর দেন, তার ক্যানভাসের কাপড় উৎকৃষ্ট হলো কিনা, কাগজের টোন কীরকম, গ্যালারিতে আলোর নিচে সেই ছবিটার টেক্সচার কতটা দেখা যাবে, শিল্পীরা ভাবিত হন এসব নিয়ে। কিন্তু রামকিঙ্কর কি আশ্চর্য, ক্যানভাস নেই, রঙের ভাঁড়ার শূন্য, উনি চট তুলে নিয়েছেন, টান টান করে বাঁশের ফ্রেম করে চট লাগিয়েছেন,
লিনসিড অয়েল নিয়ে, রেড়ির তেল দিয়ে, সাধারণ নীল রং, হলুদ রং, কাপড়ে দেওয়া রং, সেসব দিয়ে ছবি আঁকা হচ্ছে। সৃষ্টির চেতনাটাই সত্যিকারের বড়, সৃষ্টির আবেগটাই বড়। আমাদের ভাবতে ভাবতে মনে হয় এমন শিল্পী আমরা কিছুকাল আগে, কয়েকশো বছর আগে দেখেছি ভ্যান গগের মধ্যে, দেখেছি গঙ্গার মধ্যে। এই আশ্চর্য উদ্দাম স্পিরিট, এই আগ্নেয়গিরির মতন ভেতরের উত্তাপ, সেই রামকিঙ্কর কি আমাদের দেশে, আমরা কি তাকে সেইভাবে গ্রহণ করতে পেরেছিলাম? বাঁকুড়ার সেই ছোট্ট ছেলেটি যখন রামানন্দ চট্টোপাধ্যায় ওর কাজ দেখে, ওনার নাটকের সিন, ওনার ব্যাকড্রপ দেখে খুব খুশি হয়ে শান্তিনিকেতনে পাঠাতে চেয়েছিলেন, পাঠালেন। নন্দলাল কিন্তু শুরুতে ওকে গ্রহণ করেননি। নন্দলাল এরকম ছিলেন। নন্দলাল শুরুতেই চাইতেন একটু বাজিয়ে নিতে চাইতেন, শিষ্যকে সত্যি করে গ্রহণ করার আগে একটু বাজিয়ে নেওয়া। উনি বললেন, তুই তো সব শিখে এসেছো, আর এখানে থেকে কি করবে? উনি ঠিক চিত্তপ্রসাদকে এইরকম কথা বলেছিলেন। চিত্তপ্রসাদ সারাটা জীবন অভিমান করে থেকেছেন নন্দলালের প্রতি। রামকিঙ্করকেও ঠিক সেই রকম প্রথমবার নন্দলাল গ্রহণ করতে চাননি। তারপর কি ভেবে বললেন, ঠিক আছে কয়েক বছর থাকো, দেখি। সেই রামকিঙ্কর আস্তে আস্তে এই শান্তিনিকেতনের লাল মাটি, কাঁকুড়ের মাটিতে একেবারে সারা জীবনের মতো রয়ে গেলেন। আমরা দেখেছি গুরুর মতন, নন্দলালের মতন তিনিও আজীবন শান্তিনিকেতনের এই প্রকৃতির মধ্যে, এই গাছপালায়, এই কাঁকুড়ের মাটির মধ্যে রয়েছেন। সরে গেছেন অনেকেই, রামকিঙ্কর একেবারেই তা নয়। রামকিঙ্করের কাজগুলোর মধ্যে আমরা কি পাই? একেবারে অভিজাত সীমানার বাইরে একদল আদিবাসী, তথাকথিত কোট আনকোট অশিক্ষিত মানুষের সঙ্গে তার মেলামেশা, তাদের ছবি বারংবার ফুটে উঠেছে রামকিঙ্করের ক্যানভাসে, রামকিঙ্করের ভাস্কর্যে। এই যে মেল কল আমাদের চোখের সামনে দেখি, দুটি সাঁওতাল মেয়ে দৌড়চ্ছে, একই দিকে ওপাশে আমাদের সাঁওতাল ফ্যামিলি, সাঁওতাল পরিবার, তারা যেন ক্লান্ত শরীরে ফিরে আসছে বোলপুরের দিক থেকে তাদের বালিপাড়ার গ্রামের দিকে। এই যে ফিরে আসা, এই যে দিনান্ত বেলায় ক্লান্ত শ্রমজীবী মানুষের ফেরা, কাজ করা মানুষের ফেরা, বারংবার এইটাই রামকিঙ্করের শিল্পকলায় প্রধান হয়ে উঠেছে। উনি বলেছেন, মুভ মুভ, নাহলে কোনো শিল্প হয় না। রদাও তাই বলতেন, আমিও তাই বলি, মুভ মুভ, চলো চলো, গতি। কি আশ্চর্য ভাস্কর্য! ওনার ভাস্কর্য সেই কারণে মানে ছিটকে বেরিয়ে যাচ্ছে, একটা পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে বা নিচ থেকে নৈঋত কোণে ঊর্ধ্ব গতির মতন চলে যাচ্ছে। ভাস্কর্যের দিকে তাকালে দেখি তার মূল কাঠামো যেন কখনো মনে হয় কলিতক চিহ্নের মতন, বিপ্রতীপ কোণের মতন। রামকিঙ্কর কি সচেতনভাবে এগুলো করতে চেয়েছেন? হয়তো বা। আর একটা কথা ওখানে বলতে হয়, পাশাপাশি তার সহপাঠী বিনোদ বিহারী, সেই সময় সত্যি করে যদি আমি খেয়াল করে দেখি, এই ছোট্ট শান্তিনিকেতন, এই ছোট্ট একটা রিমোট জায়গা যেখানের সঙ্গে শহরের যোগ তেমন গড়ে ওঠেনি, এই একটা ছোট জায়গায় কি আশ্চর্য রকমের কাজ হচ্ছে, এক একজন এক এক রকম কাজ করছেন। নন্দলাল স্বদেশী ভাবনায় একটা অন্য রকমের কাজ করছেন। কোনোদিন উনি তেল রঙের ছবি আঁকেননি। গান্ধীজির আদর্শে এবং ভারতীয় শিল্পের আদর্শে উনি একেবারে স্বদেশিয়ানায় আপ্লুত হয়ে কাজ করেছেন। বিনোদ বিহারী, তাঁর চোখ কিছুটা দূরপ্রাচ্যের দিকে, চীন জাপানের দিকে। আর এই রামকিঙ্কর উনি যেন তাকালেন পশ্চিমের দিকে, পশ্চিম
শিল্পের, পশ্চিমের আধুনিক শিল্পের জানলা তার সামনে দিয়ে আমাদের শান্তিনিকেতনের মাটিতে এলো। আর একই সময় 30-এর দশকের মাঝামাঝি যদি আমরা খেয়াল করি, দেখব এই রাঙা রাস্তার এপাশে কলাভবন, ওপাশে উত্তরায়ণ, উত্তরায়ণের ওপরে দোতলায় সেই বৃদ্ধ কবি, তরুণ কবি, উনি আর এক রকমের ছবি আঁকছেন। পৃথিবীর ইতিহাস এরকম একটা ছোট্ট জায়গায় এরকম একটা 3টে ধারা গড়ে উঠছে, এমন নজির আর আছে কিনা জানি না। এইটি শান্তিনিকেতনের বৈশিষ্ট্য। এটার পেছনে যেমন রামকিঙ্কর, বিনোদ বিহারী, নন্দলালকে আমরা বলবো তাদের জীবনের কথা, কাজের কথা, কিন্তু তার মূল উদ্দীপনার পেছনে রয়েছেন রবীন্দ্রনাথ। তিনি সকলকে উস্কে দিয়েছেন। তিনি নন্দলালকেই বলেছিলেন যে কাউকে বাধা দিও না, নিজের মতন করে চলতে দাও। তাই একটা বিশেষ ঘরানা, অন্য স্কুলে যেমন একটা ম্যানারিজম গড়ে ওঠে, একটা ঘরানা, একটা ধরন গড়ে ওঠে, শান্তিনিকেতন সেই নিজস্ব ঘরানা, নিজস্ব কী বলবো, একটা গণ্ডি থেকে মুক্ত, প্রত্যেকে নিজের স্বাধীন মতন কাজ করতে পেরেছে। সেই কারণেই কলাভবন ভারতীয় শিল্পের ক্ষেত্রে একটা মস্ত বড় জায়গা করে নিতে পেরেছে। তার মধ্যে রামকিঙ্কর অন্যতম এক বিস্ময় শিল্পী বলে আমার মনে হয়। এই আশ্চর্য শিল্পীর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল আজ থেকে অনেক দিন আগে, প্রায় 50 বছর আগে, 1975 সালে আমি যখন প্রথম শান্তিনিকেতনে ভর্তি হতে এসেছি, কলাভবনে ভর্তি হতে এসেছি। অফিসিয়াল কাজকর্ম সব হয়েছে, সই করাতে হবে। মাস্টারমশাই রা বলেছেন, দিনকর কৌশিক তখন প্রিন্সিপাল, কৌশিকদা অসুস্থ, কৌশিকদা বাড়িতে আছেন, তাকে দিয়ে সই করাতে গিয়েছি। কি ফিরে এসে ক্যান্টিনে একটু খেয়ে নেব, কলাভবনে গেট দিয়ে ঢুকছি, হঠাৎ দেখি বেশ জোনাকয় মানুষ দাঁড়িয়ে আছেন, কয়েকজন ছেলেও দাঁড়িয়ে আছে। মানে কী হলো, তারপর হঠাৎ দেখি পাশে মেল কলের স্কাল্পচারের পাশে একটা রিক্সা দাঁড় করানো, রিক্সার উপরে একটা মস্ত বড় ক্যামেরা সাদা তোয়ালে দিয়ে ঢাকা। শুটিং হবে। শুটিং? কিসের শুটিং? মফস্বলের গ্রাম থেকে এসেছি, কৃষ্ণনগর থেকে, শুটিং বলতে কিরকম একটা রোমাঞ্চ হলো। দাঁড়িয়ে আছি, আমি দাদাকে বললাম আমার সঙ্গে যিনি এসেছিলেন, একটু দেখে যাই। অনেকক্ষণ পরে দিকে দূরে ব্ল্যাক হাউসের দিক থেকে একটা রিক্সা আসছে। রিক্সাটা ধীরে ধীরে আসছে, রিক্সাতে দুজন মানুষ বসে, একজন লম্বা মেকে যাচ্ছে তার একদিকে, আর এক পাশে একটু মেটেখাটো শক্তপোক্ত চেহারার লোক, বড় বড় মাথার চুল হাওয়ায় উঠছে, একটা অদ্ভুত অপার্থিব হাসি মুখে। দুজনে রিক্সা থেকে নামলেন। একজনের নাম ঋত্বিক ঘটক, একজনের নাম রামকিঙ্কর বেজ। শুটিং, ডকুমেন্টারি ফিল্মের শুটিং চলছিল কয়েকদিন ধরে। সেই দিনকে এই মিল কল হবে, ওরা নেমেছেন। আর ক্যামেরাতে রয়েছেন, পরে শুনেছি তার নাম পার্থপ্রতিম চৌধুরী। ক্যামেরা নিয়ে রয়েছেন কি ঋত্বিক ঘটক, তার নিজস্ব ইয়েতে। ঋত্বিক ঘটক কিরম বকুনি দিচ্ছেন, আমরা কিঙ্করদাকে দেখছেন বাধ্য ছেলের মতন মিটি মিটি হাসছেন। আর উনি কিঙ্করকে জিজ্ঞেস করছেন যে এটা কী করেছো। কিঙ্করদা বলছেন যে, ওরা নিজের মতন করে বলছেন যে এখানে ওই সাইরেন বেজে গেছে, এইদিকে এরা ধান কলে কাজ করে, 9টার সাইরেন বেজে গেছে, লালমাদে কাজ করে জামা স্নান করতে করতে ওরা দেরি হয়ে গেছে, দৌড়চ্ছে। ওরা যাওয়ার সময় কাপড়টা শুকুতে শুকুতে যাচ্ছে। এই শুকুতে শুকুতে যাচ্ছে না, আমার খুব মজা লেগেছিল। তাই জন্য দুটো মেয়ে দুটো প্রান্তে শাড়ির দুটো এন্ড ধরে, আমাদের ছাত্র জীবনেও দেখেছি, এই এখন তো পিচ রাস্তা হয়ে গেছে, ওখান থেকে দৌড়চ্ছে এবং মাঝখানে কোনো একটা বাচ্চা ছেলে দেখবে লাঠি দিয়ে কাপড়ের মাঝখানটা তুলে ধরেছে, কারণ ভারী কাপড় তো মাটিতে পড়ে যায় অনেক সময়। আর তাদের মাথার উপরে একটা খাবারের পোঁটলা রয়েছে। এই আশ্চর্য রকমের ব্যাখ্যা শিল্পীর মুখ থেকে শোনা একটা মস্ত বড় অভিজ্ঞতা, এবং সেটা আমার জীবনের মস্ত বড় অভিজ্ঞতা। শান্তিনিকেতনের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটা কি বলবো, একটা রোমাঞ্চকর ঘটনা ঘটে গেল। তারপরে ওনারা ওই পাশে গেলেন, চলতে লাগলো শুটিং। ওনার সাঁওতাল ফ্যামিলির শুটিং করলেন। সেখানে বোধহয় কিঙ্করদাকে এটা বলতে গেলেন যে এটা এরকম করে ঋত্বিক ঘটক প্রচণ্ড বকুনি দিয়ে বললেন, শোনো, নাপিতের কাজ করেছি, এখন আমাকে আমার কাজ করতে দাও। আমরা মানে
স্তম্ভিত একেবারে কিঙ্করদার ওই রকম ভালো মানুষ ইয়ে হয়ে যাওয়া মুখ। তারপরে সত্যি সত্যি অনেক সব শুটিং আমার দেখা হয়নি, হস্টেলে ভর্তি হওয়া, তারপর ফিরে যাওয়া, জিনিসপত্র আনা হয়নি, এসব ছিল। কিন্তু আমার এই দুটো ইনস্ট্যান্ট দুটো ঘটনার কথা আমার সারাটা জীবন মনে থাকবে। তারপরে ঋত্বিক ঘটক এই কিছু রামকিঙ্কর কিছু স্কেচ করেছেন ঋত্বিক ঘটকের সেই পর্বের সেই স্কেচগুলো নন্দনের এক্সিবিশন হয়েছিল, সেগুলো আমার মনে আছে। তবে সাঁওতাল ফ্যামিলির একটা গল্প বলি। সাঁওতাল ফ্যামিলি কিঙ্করদার কাছে পড়া, কিঙ্করদার লেখা থেকে পড়া। সাঁওতাল ফ্যামিলি তৈরি হচ্ছে তখন তো নির্জন, ওটা তো অনেক আগে হয়েছে, ওটা 1938 সালে হয়েছে। ওইখান দিয়ে উনি করছেন, আর এখান দিয়ে আশপাশে সাঁওতালরা সামনে দিয়ে যাতায়াত করছে। কিঙ্করদা বলছেন যে একটা লোক সাঁওতাল, সে মাঝি, এখান থেকে মাঝি বলে, এসে একবার দূরে যাচ্ছে আবার কাছে আসছে, একবার দূরে যাচ্ছে একবার কাছে আসছে স্কাল্পচারটা দেখতে দেখতে। কিঙ্করদা বলছেন যে কী রে, কী দেখছিস, কী বুঝছি, কী মনে হচ্ছে? উনি বলছেন, লিখছিস তো মাঝি, হচ্ছে যেন দেবতা। কি আশ্চর্য! রামকিঙ্কর বলছেন ওদের মধ্যে যে শিল্পের বোধ কতটা, সেটা আমরা সবসময় মনে করি না, কিন্তু দেখো কিভাবে দেখছে ও কাজটাকে। একই জিনিস বিনোদ বিহারী লেখাতে আমরা পেয়েছি। বিনোদ বিহারী খোয়াইতে স্কেচ করতে গেছেন, প্রচুর মোষ টোষ করেছেন। সাঁওতালের কতগুলো মেয়েরা এসে বলছে আমাদের সময় ছিল, ওদের স্কেচ করার পর এখন ওদের সেই উৎসাহটা আর নেই, এখন আর ওরা বদলে গেছে, তো আমরাও বদলে গেছি। কী লিখলি বাবু বলে দেখতে আসতো খাতাতে। বিনোদ বিহারী ছবি দেখতে এসেছেন, দেখতে এসে বলছেন যে ভালোই তো লিখলি বাবু, কিন্তু সব দিলে, একটা কাঁড়া দিলি না, মানে একটা বাচ্চা দিলি না। বিনোদ বিহারী বলছে সত্যি, সেই মুহূর্তে মনে হলো ছবিটার যেন ছন্দটা বদলে যদি আমি একটা বাচ্চা মহিষ ওখানে আঁকতাম। অর্থাৎ কি সাধারণ সহজাত শিল্পবোধ এই মানুষদের মধ্যে আছে, সেটা আমরা কিন্তু ভালো করে বুঝতে পারি না। আমরা মনে করি শিল্পটা আমাদের আভিজাত্যের উত্তরাধিকার, আমাদের এখতিয়ার। আমাদের ঘরের সুন্দর দেওয়ালে সুন্দর ছবি ঝুলিয়ে রেখে আমরা মনে করি ভীষণ গর্ববোধ করি। কিন্তু জীবনের সঙ্গে যে শিল্প যাদের বাঁধা আছে, গ্রন্থিবদ্ধ, জীবনের সঙ্গে জড়িয়ে আছে, এই টুকরোটা একটা কথা থেকে আমাদের সামনে ভেসে ওঠে। একই জিনিস মন্দিরের সামনে যখন স্কাল্পচার তৈরি হচ্ছে, সেটা অবন ঠাকুরের গল্প। মন্দিরের সামনে প্রথম রামকিঙ্কর আমাদের দেশের প্রথম অ্যাবস্ট্রাক্ট স্কাল্পচার গড়েছিলেন। ওটা ল্যাম্পস্ট্যান্ড বলেন, বাতিদান বলেন, কিন্তু আমাকে কী করতে বলেছিলেন যে ওটা নন ফিগারেটিভ কাজ। তো যাই হোক, নন ফিগারেটিভ আর অ্যাবস্ট্রাক্ট একই হলো। তা উনি তখন করছেন, তখন অনেক লোকেরা এসে বলছে যে শান্তিনিকেতন আশ্রমের লোকেরা এসে বলছে কী যে করছে রামকিঙ্কর, কিছুই বোঝা যাচ্ছে না, না কী বোঝা যাচ্ছে না। তখন অবন ঠাকুর নাকি ওদের বলেছিলেন চারদিক দেখে যে ঘোরাবে ফেরাবে তবেও বোঝাবে, ও হলো রামকিঙ্কর। অর্থাৎ স্কাল্পচারের মধ্যে যে কাইনেটিক মুভমেন্ট, স্কাল্পচার জিনিসটা তো প্রতিমার মতো ফ্রন্টাল নয়, চারদিক ঘুরে দেখতে হয় তাকে। অবন ঠাকুরের সেই কথার মধ্যে এক লাহমায় ধরিয়ে দিলেন একটা ভাস্কর্যের মূল সূত্রটা, মূল ডেফিনেশনটা একটা চিত্রকলার থেকে কতটা দূরত্বে অবস্থান করে, একটা ভাস্কর্যের সংজ্ঞা কী হতে পারে, আর চিত্রকলার সূত্রটা কী। সত্যিকারের শিল্পীদের এই ছোট্ট ছোট্ট সহজ কথার মধ্যে দিয়ে আমাদের নতুন করে একটা কি বলবো, আমাদের আলোর ফুলকির মতন জেগে ওঠে। আমরা যদি খেয়াল করি রামকিঙ্করের রঙের প্যালেটটা কেমন, প্রত্যেক শিল্পীর আলাদা আলাদা স্বতন্ত্র রঙের প্যালেট থাকে, প্রিয় রং থাকে। আমরা জানি রবীন্দ্রনাথের ছিল এক ধরনের একটা পোড়া লাল, ডার্টি রেড যাকে বলেন অনেকে, ব্রাউন, অন্ধকার, গাঢ়র দিকে রবীন্দ্রনাথের প্রবণতা। কিন্তু নীল ওনার লেখাতে ভীষণভাবে নীল আছে, এবং হলুদ তো ওনার ল্যান্ডস্কেপে ভীষণভাবে দেখতে পাই। নীল এবং হলুদ এই দুটো কমপ্লিমেন্টারি কালার খুব প্রিয় ছিল ওনার। আমরা দেখি মানে বিশেষ করে একটা বিশেষ গান, রবীন্দ্রনাথের একটা বিশেষ গান, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, একেবারে অ্যাবস্ট্রাক্ট ছবি মনে হয় যদি আমরা ভেবে দেখি। এই ফুলটা কি ফুল? সর্ষে ফুল। দিগন্ত বিস্তৃত সর্ষে ফুলের ক্ষেত আর নীল আকাশ একটা ক্যানভাসে যেমন ছবি হয়ে ওঠে, রবীন্দ্রনাথের এই গানের প্যালেটের মধ্যে সেই রং তীব্র হয়ে দেখা দিয়েছে। রামকিঙ্করের মধ্যেও তাই।
রামকিঙ্করের বেশিরভাগ ছবিতে আমরা দেখি, ফরাসি ছবির মধ্যে আমরা এটা দেখি, সেজানের মধ্যে ভীষণ নীল প্রাধান্য আছে। আমরা নীল প্রাধান্য ভ্যান গগের মধ্যেও পাই, হলুদ, তীব্রভাবে হলুদ আছে। এই ভ্যান গগ এবং সেজানের মধ্যে থেকে যে একটা নির্যাস, সেজানের মধ্যে একটা বিশেষ জ্যামিতি, একটা স্থির বিন্যাসের যে চরিত্র ফুটে ওঠে, রামকিঙ্কর সেইটাকে নিচ্ছেন ওনার কৃষ্ণের জন্ম, ওনার যে কোনো ছবিতে ওনার কিউবিস্টিক একটা অ্যাপ্রোচ আছে ওনার ছবির মধ্যে। কিন্তু রঙের ক্ষেত্রে উনি নিচ্ছেন, দুজনকেই নিচ্ছেন, কিন্তু ওনার মধ্যে একটা তীব্র আবেগ, ভ্যান গগের সেই তুলির আঁচড়ের একটা তীব্র আবেগ ফুটে উঠছে। যারা প্রত্যক্ষদর্শী বড় ছবি একটা দেখেছেন তাদের মুখে শুনেছি যে কোয়ার্টারের একটা প্রান্তে ক্যানভাস থেকে রেখেছেন, একটা করে বড় স্কেচ করছেন, বড় আঁচড় দিচ্ছেন, হাঁটতে হাঁটতে পেছনে হাঁটতে হাঁটতে একটা জানলার কাছে পেছনের দিকে চলে আসছেন, আবার দৌড়ি গিয়ে একটা বড় আঁচড় দিচ্ছেন। এই যে একটা শিল্পীর ভেতরের প্যাশন, একটা তীব্রতা, এইটি রামকিঙ্করের মধ্যে খুব বড়। তাই রামকিঙ্করের কাজের মধ্যে একটা কি বলবো, রং রেখার আকারের একটা লণ্ডভণ্ড যেন একটা কি, এটা একটা আগ্নেয়গিরির মতন ভীষণ ভেসে ওঠে, বেজে ওঠে। এই রামকিঙ্কর নীল রঙটা কেন প্যালেটের মধ্যে উঠে এলো জানি না। ওটা ছোটোবেলাতে ওনার স্মৃতিকথার মধ্যে এরকম আছে, উনি নাকি বর্ষার হাঁটছে না তো, বাঁকুড়ার লোক, হাঁটতে 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 বৃষ্টিতে ধুয়ে 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 উপরে রঙের লেয়ারটা চলে গেছে, সেখানে নিচ থেকে বেরিয়েছিল নাকি ঘন নীল রঙের একটা মাটি, সেই মাটি দিয়ে উনি পুতুল করেছিলেন। জানি না ওনার জীবনের, কিশোর জীবনের সেই অবচেতনে সে নীল রং ভীষণভাবে ওনাকে নাড়া দিয়েছিল কিনা। সেই নীল রং সারা জীবন ওনার ছবির ক্ষেত্রে, বিশেষ করে ছবির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়ে রেখেছে। ওনার ল্যান্ডস্কেপের ক্ষেত্রে, ওনার ফিগারেটিভ ড্রয়িংয়ের মধ্যে, ওনার তেল রঙের মধ্যে, ওনার যে কোনো ছবির মধ্যে, ওনার ছবিতে ফর্মগুলো কীরকম একটা চাটাইয়ের মতন বোনা, একটার পর একটা পরতে 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 বুনে ওঠে, যেভাবে ঠিক একটা তাঁতির টানা পড়েনে কাপড় বোনা হয়, যেভাবে খেজুরের পাটি তালাই বোনে আমাদের সাঁওতাল মেয়েরা, ঠিক ওনার ছবির দিকে যদি খুব সমস্ত দিক সরিয়ে যদি ফর্মের গড়নটা দেখি, আমরা দেখি এরকম করে একটার পর একটা লেয়ারের সঙ্গে গড়ে উঠছে সেটা। রামকিঙ্করের এই ধরন, সেটা আমরা পশ্চিমের দিক থেকে পাই। ওনার দৃষ্টি সেই দিকেই উন্মুক্ত ছিল, সেইখান থেকে নিয়ে তার নির্যাসটাকে নিয়ে তিনি ভারতীয় লোকায়ত ভাবনার মধ্যে তাকে নিক্ষিপ্ত করেছেন। তাই রামকিঙ্কর একেবারেই অনুসরণ করেননি, অনুকরণ তো নাই, তার রসদটাকে নিয়েছেন, তার ভেতরে স্পিরিটটা নিয়েছেন, সেটাকে আমাদের মতন করে, আমাদের মাটি বাতাস জল হাওয়ার মধ্যে, আশেপাশের লোকাল অবজেক্টের মধ্যে দিয়ে তাকে চাড়িয়ে নিয়েছেন, তাকে মিশ্রিত করে নিয়েছেন। রামকিঙ্কর এই যে রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় শিষ্য, যাকে রবীন্দ্রনাথ ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছিলেন ভাস্কর্য গড়ার ক্ষেত্রে, সুজাতা করবার সময় সেই গল্প তো আমরা সবাই জানি। সুজাতা করেছেন, জয়াপ্পা স্বামী বলে এটি সাউথ ইন্ডিয়ান মেয়ে, তাকে পোর্ট্রেট করছেন, করতে গিয়ে তার লম্বা মস্ত বড় বেনি, রোগা ছিপছিপে চেহারা, বেশ লম্বা, তাকে করেছেন ভেতরে আর্মেচার নেই, কোনো রকমের বাঁশের একটা কাঠামোর মধ্যে করেছেন। নন্দলাল বললেন যে তুমি মাথায় একটা ছোট্ট করে দাও, মাটির এটা পায়েসের ভাঁড় করে দাও। ও সুজাতা ওই দূরে, তখন সেই বুদ্ধ হয়নি, তখন রুদ্রাপ্পাহানজি একটা কাদামাটির বুদ্ধ করেছে, সেই বুদ্ধর কাছেও পায়েস নিয়ে যাচ্ছে। এবং নন্দলালের কীরকম দূরদৃশ্যে, নন্দলালের কীরকম ভিজুয়াল সেন্স, আমি বলবো এরা সম্ভব। আজকের আশেপাশে কতগুলো ইউক্যালিপটাস গাছ দেখি, সেগুলো নন্দলাল তখন পুঁতেছিলেন এই ভাস্কর্যের সঙ্গে প্যারিটি রাখবার জন্য, সামঞ্জস্য রাখবার জন্যে। আউটডোর স্কাল্পচার যেহেতু খোলা জায়গায় থাকে, সেই
পারিপার্শ্বের সঙ্গে তার একটা যোগাযোগ থাকা দরকার। আজকে যে আমাদের সামনে দিয়ে সাঁওতাল ফ্যামিলি বা মেল কলের সামনে দিয়ে জোরে বেগে স্কুটার চলে যাচ্ছে, তখন তো তেমন ছিল না, যখন দিয়ে সাঁওতালদেরই যাতায়াতের পথ ছিল। তার সঙ্গে যেটা মানাতো, আজকে সেই প্রেক্ষাপট গেছে বদলে। কিন্তু এই সোজাতা যেহেতু ক্যাম্পাসের প্রতি সোজাতা, নন্দলাল কতগুলি ইকুয়ালিটার্স পুঁতে দিয়ে আজকে বুঝতে পারি ওনার দূরদৃষ্টি কতটা প্রখর ছিল। আমরা জানি সেই গল্পে একদিন রবীন্দ্রনাথ ভোরবেলাতে আশ্রম ঘুরে বেড়াতেন 1935। রবীন্দ্রনাথ ঘুরে গিয়ে দেখছে এটা কে করেছে, যখন বলেছে রামকিঙ্কর করেছে, বলছে পাঠিয়ে দিস তো ওকে দেখা করতে। রামকিঙ্কর তো প্রচণ্ড ভয় পেয়ে গেছেন যে গুরুদেব কি বলবেন, ওনার কি পছন্দ হয়নি, উনি কি আমাকে বকবেন। উনি গুটি গুটি ওর কাছে গিয়ে যখন প্রণাম করেছেন, রবীন্দ্রনাথ খুশি হয়ে বলেছেন আমার পুরো আশ্রম এইরকম করে ভরিয়ে দে। সেই রামকিঙ্করের লেখাতে ওনার জন্য, উনি যখন তখন মাটিতে পা পড়ছেন, উনি দৌড়তে দৌড়তে আনন্দে লাফাতে লাফাতে ফিরছেন। এবং তারপর থেকে 35-এর পর তারপর থেকে শুরু হয়ে গেছে ওনার স্কাল্পচার করা, মিলকল, তারপরে অ্যাবস্ট্রাক্ট স্কাল্পচার, তারপর আরও অনেকগুলো কাজ করেছেন উনি। এবং এই কাজগুলোর মধ্যে দিয়ে সমস্ত শান্তিনিকেতন ভরে দেওয়ার পেছনে রামকিঙ্কর নিজেও বলেছেন, আমি সারা জীবন মূর্তি গড়তে, শখ ছিল যে মূর্তি গড়তে গড়তে যে পথ দিয়ে যাব, সে পথের ধারে মূর্তি গড়তে গড়তে যাব। দিনের আলো, সূর্যের আলো, চাঁদের আলো তার উপরে এসে পড়বে, এই হচ্ছে আমার স্বপ্ন। তা রইল কি রইল না, তাই দিকে মন ছিল না তার। ওনার সে রবীন্দ্রনাথের একটা গান খুব প্রিয় ওনার, যাত্রী আমি ওরে যাত্রী আমি, রাখবে না কেউ আমায় রাখতে ধরে। সত্যি তো, শিল্পীকে ধরে রাখা যায় না, তার কাজকেই ধরে রাখা যায়। সেই গান, সেই গানের ভেতরে ফিলোসফি, রবীন্দ্রনাথের সেই গান কীভাবে গভীরভাবে বেজেছিল, গানের সেই শব্দগুলো শুনলে মনে হয় সত্যি যেন রামকিঙ্করেরই কথা। আমি আরেকবার একটু দেখেছি রামকিঙ্করের একটা গান নিজের মুখে শুনেছিলাম, সেই বোধহয় শান্তিনিকেতন আশ্রমে ওনার শেষ শোনা গান। দূরদর্শন থেকে আম্রকুঞ্জে ওনার ইন্টারভিউ নিতে আসা হয়েছিল, সেটা সম্ভবত 76-77 সাল হবে, কি আরেকটু আগে, ওই 76-77ই হবে। ওনার সামনে মস্ত বড় ক্যানভাস দেওয়া হয়েছে, উনি ছবি আঁকবেন না, ভীষণ বিরক্ত হয়েছিলেন। আমাকে উনি বললেন সাজানো গোছানোর সামনে এরকম বসে বসে ছবি আঁকা যায় না বলে উনি ক্যানভাসে ছবি আঁকলেন না, কিন্তু গান গাইলেন। কী গান গাইলেন? সেই গান যেটা ওকেই গাওয়া মানায়। উনি গাইলেন, ধরা দিয়েছে গো আমি আকাশেরও পাখি। সত্যি তো, রামকিঙ্করের মতন শিল্পীরা আমাদের মধ্যে কচ্ছিৎ ধরা দেন। সেই যার চোখে নূতন আকাশ দেখা যায়, শিল্পের নূতন প্রেক্ষাপট, নূতন আলো, সেরকম শিল্পীরা সত্যি খুব গুটিকয় আছেন আমাদের চোখের সামনে, আমাদের মধ্যে। যাকে পেয়েছি, রামকিঙ্কর তাদের মধ্যে অন্যতম সেরা শিল্পী বলে আমার জীবনে আমি মনে করি। রামকিঙ্করের কাছে যাওয়াটা তো খুব ভয়ের আবার আনন্দের। কখনো ভীষণ ভালো মুড, ডেকে বসাচ্ছেন ওই মোড়াটা নিয়ে বসো, কখনো প্রচণ্ড রেগে কী করছো, যাও যাও কাজ করো কাজ করো কাজ করো যাও বলে ধমক দিয়ে সরিয়ে দিচ্ছেন। এইরকমই রামকিঙ্কর। শঙ্খ চৌধুরীর সেই বাড়িতে, সেখানে যেমন গেছি, ভাঙা মোড়া পড়ে আছে, পাশে ছাগল ঘুরে বেড়াচ্ছে, দুটো মুরগি দৌড়ে চলে গেল, একদল সাঁওতাল ছেলে ঘুরে বেড়াচ্ছে। সেখানে আমাদের এখানে একজন ছিলেন পুরনো ফটোগ্রাফার, তার নাম বিশু পাল। সেই বিশুদার কাছে অজস্র ছবি ছিল, জানি না সেসব কোথায় গেছে। সেই বিশুদা, সেই স্টুডিও টিপটপ, তাতে কত যে ফটো আর্কাইভসের হতে পারতো আমরাও তখন বুঝিনি। বিশুদা একদিন বললেন চল, আমার দুজন বন্ধুকে বললেন চল ওদের একজন ভালো সাংঘাতিক নামী একজন শিল্পীর বাড়িতে নিয়ে গিয়ে ওদের ছবি তুলে দিই। উনি আমাদের সঙ্গে অনেক ছবি তুলে দিয়েছেন, শান্তিদার সঙ্গে তুলে দিয়েছিলেন, রামকিঙ্করের সঙ্গে তুলে দিয়েছিলেন। নিয়ে গেলেন, কিঙ্করদাকে ডাকলেন। কিঙ্করদা বিশুদাকে খুব ভালোবাসতেন, প্রচুর কিঙ্করদার ছবি তুলে দিয়েছেন বিশুদা, আর বিশুদা প্রচুর ফরমাস খেটে দিয়েছেন। ও বিশু দাঁড়াও আসছি বলে ফতুয়াটা গায়ে দিয়ে এলেন, কেন ছবি তুলতে হবে। একটা বড় পাথরের উপর বসেছি, কিঙ্করদা দেখাচ্ছেন একটা স্পিড বলে একটা স্কাল্পচার ছিল, ইনকমপ্লিট। বলছেন ওই দেখো আমি একটা ভূত করেছি। ভূত তো করেছে, আমাদের সঙ্গে বসলেন। বসে উনি কৃষ্ণনগর বাড়ি এসব করে জিজ্ঞেস করে ছবি তুললেন। ছবি খুব খুশি হলেন। বিশ্বদাকে বললেন শোনো,
আমার কিন্তু ছবির কপি দিতে হবে, আমায় কিন্তু ছবির কপি দিতে হবে, একটা বাচ্চাদের মতন ভঙ্গি ছিল, যাই হোক না কেন। সেই কিংকর্তা যখন চলে গেলেন ইয়েতে আমাদের 45 কোয়ার্টার্সে 20 নম্বর বাড়িতে, সেখানেও হানা দিয়েছে। তখন আমি আরেকটু সিনিয়র, 5 বছর ওকে পেয়েছিলাম। সেখানে হানা দিয়ে তখন আমি ছবি আঁকি, তখন কোনোদিন স্কেচ খাতা নিয়ে যাই। একদিন মনে আছে যে গেছি সকালবেলা, বুধবারের দিন সকালে, কী করতে বাইরের নিচে বসে আছেন, খুব পরিপাটি, বেশ ফিটফাট। হ্যাঁ, রামু বলে আমাদের একজন নাপিত ছিল, কম বয়সী একটি ছিল, সে সবার বাড়ি বাড়ি গিয়ে চুল দাড়ি কেটে দিয়ে আসতো। রামু এসে দাড়ি গোপ কামিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, গোপাল ধোপা নতুন ফতুয়া, কাঁচা ফতুয়া দিয়ে গেছে, উনি পরে ফুল বাবুটি সেজে বসে আছেন। মনটাও খুব ভালো। উনি বললেন, ঘরে গিয়ে দেখো, তাকে একটা বই দেখো তো, ওর মধ্যে একটা কাগজ আছে, দেখো তুমি পড়ো তো একবার। ঘরে তাকে গিয়ে দেখলাম অনেকগুলো বই, তার মধ্যে একটা মস্ত বড় বই, মাইকেল অ্যাঞ্জেলোর অ্যালবাম, তার মধ্যে সত্যি কাগজ, সার্টিফিকেট, রবীন্দ্রভারতী থেকে ওকে সম্মাননা জানানো হয়েছে। সেইটি উনি আমাকে আর একবার পড়তে বললেন। ওনার সামনে পড়ছি আমি, ওনার মুখটা কিরম বাচ্চাদের মতন খুশিতে ভরে উঠছে, আর একবার বড়। মানে আশ্চর্য লাগে যে এই মানুষটা, যিনি শিল্প সম্মাননা এসব কিছু পরোয়া করেন না, কিন্তু ছেলে মানুষের মতন ওনার একটা মজা লাগছে যেন। রামকিঙ্কর সেই দিনের স্কেচ আমি করেছিলাম, সালটা 79, তারিখটা ঠিক মনে নেই, আমার খাতাতে আছে। আর একবার 2টো স্কেচ করেছিলেন কিঙ্কর হাসপাতালে ভর্তি হচ্ছেন শুনেছি। আমি তো গুটি পিয়ারসন হাসপাতালে গেছি, বিকেলের দিকে দেখলাম রাধারানী বসে আছেন সামনে, অন্ধকার হয়ে গেছে, মেল ওয়ার্ড কেউ নেই, উনি একটা দূরে বসে আছেন, টিম করছে আলো, জানলাটা খোলা, স্থির হয়ে বসে আছে জানলার দিকে। কি দেখছেন, কাউকে দেখছেন, কি দেখছেন কিছু জানেন, একটা অদ্ভুত ধ্যানের মধ্যে যেন বসা। আমি একটু দূরে, 2-3টে সিট দূরে আমি বসে এই তো সুযোগ, একটু স্কেচ করে নিই, খাতাটা খুলে স্কেচ করেছি। স্কেচ করার পর হঠাৎ চমক ভাঙলো, কেমন হয়েছে দেখি, সর্বনাশ, তো নিয়ে তো গেছি সে স্কেচ খাতা। ভালো মন্দ বলার আগে প্রচণ্ড বকুনি, সই কোথায়, ছবি আঁকার পর আগে সবসময় সই করতে হয়। সেই থেকে ভুলিনি আমি, ছবি আঁকা শেষ হলেই সই করে রাখতে হয়। তারপর উনিও সই করে দিলেন, সেই স্কেচও আমার কাছে সত্যি রয়ে গেছে। এই অদ্ভুত ছোট অভিজ্ঞতা আমার ছাত্র জীবনের একটা কী বলবো সম্পদ। প্রথম নন্দনমেলাতে গিয়েছি 3:30টার সময়, 4টে থেকে নন্দনমেলা শুরু হবে। বনপুলকের নিচে একটা কাঠের টেবিলের উপরে খবরের কাগজ পাতা, তার উপরে 3-4টে মাটির সদ্য রামকিঙ্কর করে গেছেন কতগুলো স্কাল্পচার, কি না, বেড়ালের মতন একটা মুখ, কালীঘাট পটের মতন, ক্রস করে একটা মাছ, এইটুকুনি মাছ, মুখে বেড়াল, ভিজে, সদ্য কাঁচামাটির ভিজে, এবং খবরের কাগজের গায়ে লেখা রয়েছে রামকিঙ্কর কৃত 5 টাকা মাত্র। কি আশ্চর্য, সেই 5 টাকা মাত্র, কোট আনকোট 5 টাকা মাত্র, সেই কাজ আমি একটাও সংগ্রহ করিনি। সেই কাজ সব যে বিক্রি হয়েছিল তাও নয়, প্রিন্সিপাল ছিলেন তখন, তার ঘরের পাশের ঝুড়িতে অনেক পড়ে থাকতে দেখেছি, পোড়ানো হয়নি সে কাজ। তারপর এখন অবশ্য অনেক পরে সেই কাজ নতুন করে তুলে সেটা ব্রঞ্জ কাস্ট করে কলাভবনে রাখা হয়েছে। কিন্তু এত অনায়াসে এমনভাবে আমরা এইরকম একজন অলৌকিক মানুষকে পেয়েছি, খুব কাছ থেকে যাকে দেখা যায় তাকে তো বোঝা যায় না সে কী, একটু দূরে চলে গেলে বোঝা যায় আমরা কি হারিয়েছি। হাতের নাগালে যখন অত্যন্ত মূল্যবান রত্ন থাকে, আমাদের জীবনের সঙ্গে মিশে থাকে, তার মর্যাদা সত্যি বুঝতে পারি না। একদিন কলাভবনের ক্লাসে, উনি তো এমিরিটাস প্রফেসর, যে কোনো মুহূর্তে মেজাজ ভালো থাকলে ক্লাসে গিয়ে উপস্থিত হতেন। একদিন আমরা কাজ করছি, সর্বরিদের ক্লাস, সর্বরিদা আসেননি, দেরি করছেন, আমরা নিজের মতন মাটি নিয়ে যা খুশি করছি, হঠাৎ কি হচ্ছে সব বলে কিঙ্করদা ঢুকে পড়েছেন। আমরা সবাই দেখি, ক্লাসের মেয়েরা সব ঘিরে ধরেছে, কিঙ্করদা আমারটা দেখুন, আমারটা দেখুন। আমি দূরে দাঁড়িয়ে দেখছি, উনি কাঠটাতে এসে একটা ধাক্কা দিচ্ছেন, কাঠটাতে এসে একটা খাবল মাটি সরিয়ে নিচ্ছেন, নিয়ে একটা আশ্চর্য জিনিস তৈরি হয়ে যাচ্ছে। শিরদাঁড়া, ভাস্কর্যের শিরদাঁড়াটা শক্ত করে দিচ্ছেন একটা ছোট্ট আঘাতে। তারপরে উনি একটা ছোট্ট মাটি নিয়ে এটা কি গড়তে শুরু করলেন। ওনার বাদামি রঙের শক্ত নখ, হাতটাই যেন একটা ব্রঞ্জের ভাস্কর্য করছেন।
কি আশ্চর্য, দুটো ফিগার করছেন, বুঝতে পারছি না কী করতে, আবার দেখলাম দুটো ফিগার করছেন। করতে গিয়ে উনি ওনার মতন, উনি যে সহজ জীবনের মধ্যে বিলং করেন, যে সহজ জীবনের মধ্যে বাস করেন, সেই বিষয়তে উঠে আসবে। উনি হা হা করে আমাদের দিকে হেসে বললেন, এই লোকটা রাত্রিবেলা মদ খেয়ে এসে বউকে ঠ্যাঙাচ্ছে, একটা হাত উঁচু করে তোলা। আমরা একটু অপ্রস্তুত, এই কী কথা কী বলছেন, এরকম একটা মনে মনে ভাবছি। কিছু যায় আসে না, শিল্পের ভাষা, শিল্পের বিষয়, সেখানে কোনো লুকোচাপা নেই, রাগঢাক নেই। সেই কাজ টেবিলের উপরে হোয়াট নট বলে আমাদের, সেই অনেকের সঙ্গে রাখা ছিল। কোথায় গেল সে কাজ? কখনো মনে হয়নি এই কাজটা আলাদা করে সরিয়ে নিয়ে গিয়ে রাখি। তারপর আমাদের বাগালদা যে মাটি মাখতো, সেই পুরনো ফেলে দেওয়া কাজগুলো আবার চৌবাচ্চার মধ্যে নিয়ে গিয়ে ফেলতো, আবার সেখান থেকে মাটি মেখে সবার টেবিলে টেবিলে ফিরে যেত। একদিন সেই ছোট্ট ভাস্কর্য সে হয়তো সেইরকম করেই অন্য কারোর টেবিলে ফিরে গিয়েছিল। এরকম করে কত হারিয়ে গেছে রামকিঙ্করের শেষ জীবনের ছোট ছোট কাজ। ঠিক যেভাবে শুনেছি পিজির বেডের পাশ থেকে অসংখ্য মূর্তি খোয়া গেছে। কোথায় গেল? খোয়া যাক, কেউ রাখেননি কোনো ডকুমেন্টেশন। একজন মহাশিল্পীর জীবনের শেষতম কাজের কোনো চিহ্ন নেই। আমাদের দেশেই সেটা সম্ভব। বিদেশে হলে রামকিঙ্করের মতন শিল্পীকে নিয়ে কত বড় বড় ডকুমেন্টারি হতো, কত বড় মোটা বই রচনা হতো। আমরা অবহেলায় তাকে হারিয়েছি, তার কাজকে হারিয়ে ফেলেছি। সেই দুঃখের কথা বলতে বলতে সত্যি সত্যি এখনও ভেতর থেকে গভীরভাবে একটা যন্ত্রণা হয়, একটা কষ্ট হয়। রামকিঙ্করের বাড়িতে ছবি আঁকা স্কেচ খাতে নিয়ে গেছি, সেদিন খুব মুড ভালো। দেখে বলতেন যে, এক কাজ করো, কত ছবি এঁকেছো, আমার ঘরেই এখানে সব ঝুলিয়ে দাও, এখানে এক্সিবিশন করে দাও একটা। আমি সত্যি সত্যি করতে পারিনি। সেই মনে হচ্ছে সত্যি তো কিঙ্করতা নিজে বলছেন। ওনার ঘরের 20 নম্বর ঘরে বাইরের ঘরে উনি একটা খাট থাকতো, খাটের দুপাশে ছট্টি দেয়, এখানে বেড়াল শুয়ে আছে, নিচে গড়াচ্ছে, কতগুলো থালা বাসন গড়াচ্ছে, ভেতর থেকে রাধারানী মাঝে মাঝে খোঁজ নিচ্ছেন, বাবু কী করছে দেখছেন। সেইখানে বসে বসে উনি বলছেন যে এখানে একটা এক্সিবিশন করে দাও। এইরকমই রামকিঙ্কর। এক্সিবিশন করা বড় কথা নয়, কাজ করাটা বড়। এরকম শিল্পী কজন আছেন সারা পৃথিবীর ইতিহাসে? কিঙ্করতা যে বাড়িটায় থাকতেন রতনপল্লীর ওইদিকে, শঙ্খ চৌধুরীর বাড়ি, সেটা একরকমের সত্যি সত্যি কিঙ্করতার জন্যই যেন মানানসই ছিল। সেই খোলামেলা বারান্দা, একপাশে কখনো দেখেছি একটা আধখানা ছবি তার রান্না করার উনুনের পাশে পার্টিশন হয়েছে। এপাশে নারকোলের মালুয়ের মধ্যে গলে রাখা হলুদ রং, মাটির সরার মধ্যে গলে রাখা নীল রং ছড়িয়ে আছে ইতস্তত। বারান্দায় কতগুলো মোড়া পড়ে রয়েছে, সেগুলো কিঙ্করতার মতনই, তার কাঠিগুলো বাধ্য ছেলের মতো না, সে বেরিয়ে ভেঙে চুরে একটা ভাস্কর্য হয়ে উঠেছে। সেই বারান্দাতে বসে কিঙ্করতা কথা বলতেন, কথা বলেছেন, তারপরে উঠে এলেন যখন তথাকথিত অভিজাত পল্লীতে, 45-এর বাড়িতে, সেখান থেকে আরও বড় দূরে, আরও বড় শহরে, কলকাতার পথে, কলকাতায় চলে যাওয়া। এই যে মাটির থেকে গড়ে ওঠা শিল্পে, কাঁকড় আর কংক্রিটে গড়া মানুষ ধীরে ধীরে তার নিজের জায়গা থেকে সরে 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 চলে যাচ্ছেন। এটি কি আমাদের জীবনের মস্ত বড় প্রতীক হয়ে উঠছে? আমরা কি তাকে ভুলে যেতে বসেছি? আমরা কি তাকে হারিয়ে ফেলেছি? অনেকেই সত্যি তো বলেন এসে, 20 নম্বর বাড়িটা কেন রাখা হলো না রামকিঙ্করের স্মৃতি জড়িয়ে? হয়তো রাখা যেত না, হয়তো বিশ্বভারতী অনুমোদন করতো না, কারণ ব্যক্তিগত বাড়ি নয় বলে। নন্দলালের বাড়িকে রাখা যেতে পারে, নন্দলালের বাড়ি তো এমনি পড়ে আছে।
তার জিনিসপত্র সহই পড়ে আছে। বিশ্বভারতীর কর্তৃপক্ষ অনুযায়ী সেই ভাবনার চলতে থাকবে। কিন্তু এই যে বাড়ির বারান্দায় আমি দেখেছি সর্বরিতা আর কিঙ্করদা পাশাপাশি বসে আছেন, একে ওর সঙ্গে খুনসুটি করছেন, ওপাশে রাধারানী দেবী কিঙ্করদার কোলে বেড়াল নিয়ে তাকে আদর করছেন। সেই স্মৃতি আমাদের চোখের স্মৃতি হয়েই রইল, মনের মধ্যেই রয়ে গেল। বাস্তবে আর তাকে ধরে রাখা গেল না। সেই রতনপল্লীর বাড়ির এখন অভিজাত একটি বাড়ি হয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল, পোশাকি গাছ, কেয়ারি করা বাগান, বগনভেলিয়া, বেগুনিয়া, ভেনেস্তা, নানা রং উপচে পড়ছে বেড়ার ধারে। ছোট্ট তার গেটের পাশে একটু ডেকোরেটিভ স্টাইলে লেখা রয়েছে কিঙ্কর। ওইটুকুই রামকিঙ্করের ওই বাড়ির স্মৃতি। রামকিঙ্কর রয়ে গেছেন ওই ছোট্ট 4টে অক্ষরের মধ্যে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান